কালা ভুনার যদি অথেন্টিক স্বাদটা পেতে চান আজকের রেসিপিটা আপনাদের জন্য। অনেক সহজে একদম ঘরোয়া মশলাতে কালা ভুনার রেসিপিটা শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর দেখে বুঝতেই পারছেন মাংসটা কতটা সফট হয়েছে। তো প্রথমেই কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে, কারণ কালা ভুনার জন্য অবশ্যই পেঁয়াজ বেরেস্তা লাগবে, শুধু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু হবে না। তো আমি এটা সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো যখন দেখবেন পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে এসেছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে, তো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর এখানে কিন্তু হাড়ের মাংস, সলিড মাংস, সব ধরনের মাংসই আছে। তারপরে মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম, কারণ মেরিনেশন করতে হবে। এবং এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা নিয়েছি। জিরা বাটাটা নিয়েছি 1 টেবিল চামচ, আর আদা বাটা আর রসুন বাটা 1.5 টেবিল চামচের মতো নিয়েছি। কারণ যেহেতু গরুর মাংস 1.5 কেজি, তো সেই অনুপাতে এই রেশিওটাই কিন্তু পারফেক্ট। তারপর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর হলুদের পরিমাণটা কিছুটা কম দিতে হবে, আবার অনেকে কিন্তু দেয় না, কারণ যেহেতু কালা ভুনা তৈরি করতে হবে তো হলুদটা স্কিপ করা যেতে পারে। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। চাইলে অল্প করে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু পেঁয়াজ বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হবে। তো সবগুলো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের মনে হতে পারে মাংস অনুযায়ী লবণের পরিমাণটা কম হয়ে গেল না, কেন কম দিয়েছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। তো তারপর এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা নিয়েছি। তো আর এলাচগুলো কিন্তু একটু এইভাবে ভেঙে দিবেন। আচ্ছা, আপনারা কিন্তু আরেকটা কাজ করতে পারেন, এই যে গোটা মশলাগুলো এগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে একটু গুঁড়া করে নিতে পারেন। এতে করে যখন আপনাদের মেজবানি মাংস বা কালা ভুনা রান্না করে খেতে ইচ্ছা করবে তখন জাস্ট মশলাগুলো অ্যাড করে দিবেন। তো আমি গোটা মশলা নিচ্ছি, কারণ আপনাদের যাতে সুন্দরভাবে বুঝিয়ে দেখাতে পারি। তো তারপর আমি এখানে কাবাব চিনি নিচ্ছি, আর মাংসের মধ্যে কিন্তু অবশ্যই কাবাব চিনিটা দেওয়ার ট্রাই করবেন, এতে ঘ্রাণ খুব ভালো আসে। তো আমি একটু ধোয়া ছিল না, ধুয়ে নিয়েছি। তারপর এখানে শাহি জিরা দিচ্ছি। কালা ভুনাতে কিন্তু অনেক ধরনের মশলা অ্যাড করতে হয়, তো এখানে আরও দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট মশলা, জয়ফল আর জয়ত্রী, এগুলো গুঁড়া অ্যাড করব, তাই এই দুইটা দিচ্ছি না। তারপরে এখানে আমি এটা দিয়েছি রাঁধুনি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলগুলো দিয়ে দিলাম। যদি কালা ভুনার একদম পারফেক্ট অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে কিন্তু সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এই জন্যই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা সরিষার তেল দিয়ে করেছিলাম। এখন যদি সয়াবিন তেল দিয়ে করতাম তাহলে কিন্তু এই তেলটা আমি দিতে পারতাম না। তো আমিও আপনাদের সাজেস্ট করব যে সরিষার তেল দিয়েই পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য। মাংসের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং এই কাজটা অবশ্যই হাতের সাহায্যেই করবেন। আর একদম খুব ভালোভাবে কিন্তু মিশাতে হবে এবং মেরিনেশন করে রাখতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো, তাহলে না মাংসটা সফটও হবে, আবার কালা ভুনা রান্নাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। কারণ মশলাগুলো কিন্তু একদম মাংসের ভিতর পর্যন্ত যায়, এইভাবে যদি আপনি মেরিনেশন করে রাখতে পারেন। অনেকে কিন্তু সারা রাতও মেরিনেশন করে রাখে, এটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এখন কিন্তু রান্না করার পালা। এখনই কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না, এই যে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, এবং একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো একটু পরপরই নেড়ে চেড়ে দিবেন, এবং চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে হবে। চুলার আঁচ খুব হাই হিটে রাখা যাবে না, কারণ পানির পরিমাণটা খুবই অল্প দিতে হবে, এবং সেটা দিতেও হবে অনেক পরে গিয়ে। কারণ যদি পানির পরিমাণটা আপনারা বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু কালা ভুনার যে পারফেক্ট স্বাদটা সেটা পাবেন না। আর অবশ্যই রান্নাটি কিন্তু ঢেকে করতে হবে। আর এই যে দেখেন মাংস থেকেই কিন্তু পানি ছাড়ে, আর এই যে তেল উপরে উঠে আসে তখনই কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখেন কালারটা কত সুন্দর চলে এসেছে, কিছুক্ষণ পর দেখবেন কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আর পানি দিলে কিন্তু এই যে কালারটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হতো না। যে এখন আমি জাস্ট 1 গ্লাসের মতো গরম পানি অ্যাড করলাম, এবং গরম পানি কিন্তু অ্যাড করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, এতে কিন্তু তাহলে কুকিং প্রসেসটা ঠিক থাকবে না। আবারও ঢেকে দিলাম, আর এখন আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সয়া সস। তো লবণের পরিমাণটা এর জন্যই কম দেওয়া হয়েছিল, কারণ সয়া সসের মধ্যে কিন্তু অনেকটাই লবণ থাকে, আর আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি। বড় বড় রেস্টুরেন্ট ও হোটেলগুলোতে কিন্তু সয়া সস ব্যবহার করে, তাই আমিও অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য একটু সয়া সস ব্যবহার করলাম। কিন্তু আপনাদের যদি হাতের কাছে সয়া সস না থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু লেবু দিতে পারেন, অথবা লবণের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালার দেখবেন চেঞ্জ হয়ে এসেছে, এবং এটা কিন্তু কষাতে কষাতেই কালো হয়।
এর জন্যই কিন্তু এই মাংসর নাম কালাভুনা। তো এখন আমি আরও 2টা উপকরণ দিচ্ছি। প্রথমে এখানে আধা চা চামচের মতো জয়ফল গুঁড়া দিয়ে দিলাম, আর তারপর আধা চা চামচের মতো জয়ত্রী গুঁড়া দিব। যেহেতু এই 2টা ফ্লেভারই অনেক স্ট্রং হয়, তো আধা চা চামচ দিলেই হবে। কালাভুনার অথেন্টিক স্বাদ পেতে গেলে এই 2টা ইনগ্রিডিয়েন্টস কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। আর আপনাদের হাতের কাছে যদি এরকম গুঁড়া পাউডার না থাকে, তাহলে যেটা করবেন যে একটু পাটায় বেটে নিতে হবে, কিন্তু দেয়ার ট্রাই করবেন। তো এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। আর এই ফাঁকে আমি যেহেতু বাগার দিতে হবে, কালাভুনা রান্নায় বাগার দিতে হয়, তো এর জন্য আমি সরিষার তেল ও পেঁয়াজ আর কিছুটা রসুন দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ দিচ্ছি, তারপরে যে একটু রসুন দিয়ে দিচ্ছি, আর একটু চিকন করে কাটলে ভালো হয়। তারপর এখানে শুকনা মরিচ দিতে হবে, আর শুকনা মরিচের পরিমাণটা আমি এখানে 2টা নিয়েছি। অন্যান্য যে কোনো মাংস রান্নাতে কিন্তু কখনোই বাগার দিতে হয় না, কিন্তু কালাভুনা রান্নাতে কিন্তু মাস্ট বি বাগার দিতে হয়। আর এটাই কিন্তু কালাভুনা রান্নার অন্যতম বৈশিষ্ট্য। তো এই যে দেখেন লাল লাল হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম মাংসের উপরে বাগারটা। আর এটাতে যেটা হবে যে মাংস রান্নার স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে। আর এই যে মাংসটা যতটুকু কালার আসেনি, এখনই দেখবেন সুন্দর যে কালা কালা কালার সেটা চলে আসবে। কেন এই মাংসটাকে কালা ভুনা বলা হয়? কারণ এই মাংসটা এইরকম কষাতে কষাতেই কিন্তু কালা হয়। এমন না যে মাংসটার মধ্যে পুড়িয়ে ফেলা হয় তাই কালো হয়, না, মাংসটা এতটাই কষাতে হয় যে আস্তে আস্তে মাংসর কালার কালো হয়ে আসে। এর জন্যই এর নামকরণ কালা ভুনা রাখা হয়েছে। কালাভুনা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, এই যে দেখতেই পারছেন একদম মাখো মাখো পর্যায়ে চলে এসেছে এবং কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ মাংসটাও কিন্তু একদম সফট হয়ে এসেছে। তো এখন আমি যেটা করব যে একটা সার্ভিং ডিশে বেড়ে নিব। আশা করছি আজকের এই কালাভুনার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। খুব সহজভাবে উপস্থাপন করার ট্রাই করেছি। তো এখন একটু গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে দিলাম। ওই যে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটারই কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। কুরবানি ঈদ খুব সামনে, তো আপনারা কিন্তু বাসাতে এইভাবে কালাভুনা তৈরি করে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন। আশা করছি পরিবারের সবাই খুব পছন্দ করবে, কারণ একদম পারফেক্ট যে অথেন্টিক স্বাদটা সেটাই কিন্তু একদম পাবেন। বাজার থেকে আর কেনা মশলা কিনে রান্না করতে হবে না, এইভাবে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। তারপর এই যে এখন আপনাদের একটু দেখাচ্ছি যে মাংসটা কতটা সফট হয়েছে। আর কালাভুনা কিন্তু এরকমই, মাংসটা একদম সফট হয়ে যাবে এবং মাংসটা দেখেন ভিতর পর্যন্ত কিন্তু একদম কালো কালো হয়ে এসেছে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।